নেপালে কি হচ্ছে বলুন তো? একজন মন্ত্রী আক্রান্ত আর তাতেই পুরো দেশ উত্তাল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাই, দেখি এই অস্থিরতার পেছনের আসল কারণটা কি। হ্যাঁ, ঠিক তাই। ভাবা যায়, মাত্র একটা আক্রমণের ঘটনা, আর তাতেই দেশ জুড়ে তোলপাড়। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যে কোনো বড় ঘটনা শুরু কিন্তু হয় একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে, তাই না? নেপালের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। চলুন তো প্রথমে সেই ঘটনাটাকে একটু কাছ থেকে দেখি, যেটা কিনা এই বিশাল প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিল। আর সেই স্ফুলিঙ্গটা ছিল নেপালের অর্থমন্ত্রীর ওপর হামলা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একটা ঘটনাই পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এখান থেকেই কিন্তু আজকের এই অস্থিরতার শুরু। আচ্ছা, একটা আক্রমণের পর যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, তখন তো মনে প্রশ্ন আসেই, তাই না? যে এরা কারা? কারা আছে এই প্রতিবাদের পেছনে? চলুন এবার একটু দেখি এই আন্দোলনকারীরা আসলে কারা। তো মূল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা অস্থিরতা, এর কেন্দ্রে কারা আছে? মানে এই প্রতিবাদকারীরা কারা, আর তারা ঠিক কী চায়? দেখুন, এদের পরিচয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একে বলা হচ্ছে একটা জেনজি আন্দোলন। মানে এর নেতৃত্বে আছে একদম তরুণ প্রজন্ম। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এদের লক্ষ্য কোনো নির্দিষ্ট নেতা বা দল নয়, বরং এরা কথা বলছে দেশের বড় বড় সমস্যা নিয়ে। মানে এটা অনেকটা নেতৃত্বহীন তরুণদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। আচ্ছা, একদিকে তো তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মে একজোট হচ্ছে, তো তখন সরকার কি করছিল? স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, তাই না? এই নতুন ধরনের প্রতিবাদকে সরকার কিভাবে সামলালো? ওয়েল, তাদের প্রতিক্রিয়াটা কিন্তু ছিল বেশ কড়া। আর এখানেই আমরা সংঘাতের আসল ছবিটা দেখতে পাচ্ছি। একদিকে দেখুন ডিজিটাল প্ল্যাটফর্মে একজোট হওয়ার চেষ্টা, আর অন্যদিকে সরকারের তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা, মানে প্ল্যাটফর্মই বন্ধ করে দেওয়া। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রতিবাদকারীরা সংগঠিত হওয়ার জন্য যে রাস্তাটা ব্যবহার করছে, সরকার ঠিক সেই রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে। এটা যেন ২১ শতকের প্রতিবাদের এক নতুন যুদ্ধক্ষেত্র, তাই না? তো আমরা কৌশল নিয়ে কথা বললাম, সরকারের প্রতিক্রিয়া নিয়েও কথা বললাম, কিন্তু এই সব কিছুর পেছনে রাস্তার ওই ভিড়ের মধ্যে আসল আবেগটা কেমন? চলুন এবার একটু ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে সরাসরি মাঠের সেই উত্তাল পরিস্থিতির আওয়াজটা শোনার চেষ্টা করি। এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো, রাজপথের সেই গর্জন, সেই উত্তেজনা, সেই আবেগটা একবার কল্পনা করুন। কারণ এখন আমরা যা শুনব তা হলো একদম ভেতর থেকে উঠে আসা কিছু জীবন্ত কণ্ঠস্বর। এটা কিন্তু কোনো সিনেমার ডায়লগ না, এটা হলো সেই উত্তাল পরিস্থিতির মধ্য থেকে উঠে আসা একদম কাঁচা আবেগ। বিশৃঙ্খলা, উত্তেজনা, তীব্রতা সবকিছুর একটা নিখুঁত ছবি ফুটে উঠছে এই কথাগুলোতে। এটা শুনলেই বোঝা যায় মাঠের ভেতরের অবস্থাটা আসলে কেমন। তো আমরা ঘটনার শুরুটা দেখলাম, প্রতিবাদকারীরা কারা সেটাও জানলাম, এমনকি তাদের গলার আওয়াজও শুনলাম। কিন্তু এই ছোট ছোট টুকরোগুলোকে একসাথে জোড়া দিলে কোন বড় ছবিটা তৈরি হয়? মানে এই সব কিছুর আসল মানেটা কি? শেষ পর্যন্ত নেপালের এই পুরো ঘটনাটা আসলে একটা মূল সংঘাতের দিকেই ইঙ্গিত করে। একদিকে আছে নতুন প্রজন্মের ডিজিটাল অ্যাক্টিভিজম, আর অন্যদিকে আছে তথ্য নিয়ন্ত্রণের সেই পুরনো রাষ্ট্রীয় পদ্ধতি। আমরা যা দেখছি তা আসলে এই দুই শক্তির মধ্যেই একটা সংঘর্ষ। আর এই পরিস্থিতিটা আমাদের সবাইকে একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা ভাবুন তো, যখন কথা বলার এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই বন্ধ করে দেওয়া হয়, তখন ভিন্নমতের কি হবে? সেই আওয়াজগুলো যাবে কোথায়? কাজেই নেপালের এই ঘটনাটা শুধু নেপালের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা আসলে আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই ২১ শতকে প্রতিবাদের ভবিষ্যৎ পথটা কতটা জটিল আর সংঘাতময় হতে চলেছে। বলা যায় এটা তারই একটা জোরালো ইঙ্গিত।